সবাইকে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়রের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ঈদ পরবর্তী ক্লাসে সকলের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। এটি পিকে ক্লাসের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়র। মূলত এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়র ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলেই এখন আপাতত ক্লাসগুলো আপলোড হবে। পিকে ক্লাসটা বর্তমানে আপলোড হবে না। তো ঈদ পরবর্তী সবাইকে পড়াশোনার জাগ্রত করতে এইচএসসি অল ব্যাচের জন্য আমরা আজকে বাংলা আরেকটি ক্লাসের আয়োজন করেছি। আজকের ক্লাসে আমরা একটি গদ্য নিয়ে আলোচনা করব, একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। তো যাওয়া যাক পরের ক্লাস স্লাইডে। আজকের ক্লাসে আমরা যা জানব, কি জানবো, কোন গল্প নিয়ে আলোচনা করব সেটা পরে। আগে আজকের ক্লাসে আমরা যা জানবো, অধ্যায়ের বেসিক জানবো, খুঁটিনাটি জানবো, বহু নির্বাচনী সমাধান করব, সৃজনশীল সমাধান করব। প্রতিটা ক্লাসের মতোই আমরা আজকেও এখানে ওই জিনিসগুলোই আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা বেসিক শুরু করে দিই। আমাদের তো জানাটা দরকার কি নিয়ে আমরা আলোচনা করব, কি নিয়ে ডিসকাশনটা হবে আজকের। তো চলো দেখি। আমার পথ, কাজী নজরুল ইসলামের। চলো একটু রিমাইন্ড করে নিই কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে তার পিতাকে হারান? 8 বছর বয়সে তার পিতাকে হারান। 12 বছর বয়সে সে লেটোর দলে যোগদান করেন। লেটোর দলে যোগদান করে তিনি পালা গান রচনা করতেন। এই পালা গান রচনার মধ্য দিয়ে তার কবি সত্তার বিকাশ ঘটে। কবি 42 বছরে বাকযন্ত্র হারান, অর্থাৎ বাক শক্তি হারান। এই তো আমার পথ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা পরে জানবো। আমরা লিখে দিচ্ছি, রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা এটা যদিও পরে জানবো আমরা। চলো পরের স্লাইডে চলে যাই। সাবটাইটেল, আমার পথ। গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমরা আলোচনা করব আজকের ক্লাসের প্রথমে। কর্ণধার, নেতৃত্ব প্রদানের সামর্থ্য এমন ব্যক্তি। সত্য, আদর্শ, উন্নিশ, অভিবাদন বা সম্মান প্রদর্শন। আত্মাকে চেনার স্বীকারোক্তি, অসাধ্য সাধন করা, অসাধ্যকে সাধন করা। অহংকারের পুরুষ, আত্মমর্যাদাবোধ প্রকাশ। এটা আমরা একটু দাগায় রাখি। গান্ধীজি আছেন, এই বাক্যটি দ্বারা অন্যের ওপরে নেতৃত্ব অর্পণ করাকে বোঝানো হয়েছে। ডোন্ট কেয়ার ভাব আমরা পড়ব, সত্যের অনুরাগী। ডোন্ট কেয়ার, সত্যের অনুরাগী। কোনো ভুল করছি? স্লাইডটি একটু পরিষ্কার করে ফেলে, আমারই দেখতে সমস্যা হচ্ছে। কোনো ভুল করছি? স্বীকার করে নেন। এই লাইনটি দ্বারা লেখকের উদার মানসিকতা প্রকাশ পেয়েছে। এটা নৈর্ব্যক্তিকের জন্য অতি গুরুত্বপূর্ণ। কোনো ভুল করছি? স্বীকার করে নেন। এটি দ্বারা উদারতা প্রকাশ পেয়েছে।
লেখকের উদারতা প্রকাশ পেয়েছে। সরি, উদারতা প্রকাশ পেয়েছে। আমরা এটা একটু দাঁড়াইনি। মেকি অর্থ মিথ্যা বা কপট, সমার্জনা অর্থ বোঝে মেজে পরিষ্কার করা। অগ্নি পতাকা, আগুনের ঝান্ডা, অগ্নি পতাকা, এটা দাগায় নিতে হবে। অগ্নি পতাকা, আগুনের দ্বারা সবার মনকে শুদ্ধ বিশুদ্ধ করে ফেলবেন কবি। এই তো আমরা শব্দার্থ পাঠটা চুকাই ফেললাম। গল্প শুরুর আগে আমরা শব্দার্থ পাঠ ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা দেখি কি কি আছে। স্লাইডে কিছু নেই, এটাতেও কিছু নেই, এটাতেও কিছু নেই, এটাতে আছে। অন্যান্য তথ্য কি কি আছে দেখি। কবি তার সত্যকে কিভাবে অভিবাদন করেছেন? সালাম, নমস্কার জানিয়ে। গুরুত্বপূর্ণ তথ্য মানে এটা আমরা কিন্তু মূল পাঠের ভিতরে অলরেডি চলে এলাম। মূল পাঠের প্রতিটি লাইন আমরা খুবই সুন্দর করে বোঝার চেষ্টা করব, কারণ আমাদের এমসিকিউ সমাধান করতে হবে এবং এখান থেকে অনুধাবনমূলক প্রশ্নের এবং জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। কবিতার সত্যকে কি জানিয়েছেন? নমস্কার জানিয়েছেন, সালাম জানিয়েছেন। কোন পথটি কবির কাছে বিনয়ের? সত্যের বিরোধী পথটি কবির কাছে বিনয়ের। প্রশ্নটা আমরা দাগায় রাখি। সত্যের পথ কবির কাছে বিনয়ের। খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং চোখে না পড়ার মতো একটি প্রশ্ন। কবির কাছে বিনয়ের পথ সত্যের পথ। কবির গুরুকে, কবির সত্য হলো কবির গুরু। কে মিথ্যাকে ভয় করে না? যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে ভয় পারে না। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি দাগাঙ্কিত করে দিচ্ছি। কে মিথ্যাকে ভয় পায় না? যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে ভয় পায় না। অনেকে আবার সত্য লিখে যে মিথ্যাকে চিনে সে মিথ্যাকে ভয় পায় না হবে। ঠিক আছে। নিজের প্রতি বিশ্বাস শেখাচ্ছিলেন কি? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর আসল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। দরকার নেই। সবচেয়ে বড় দাসত্ব কি? পরাবলম্বন। সবচেয়ে বড় দাসত্ব পরাবলম্বন। আগে চিনলে আত্মনির্ভরশীলতা আসে, নিজের আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। কি সবচেয়ে বড় ধর্ম? মানুষ ধর্ম বা মনুষ্য ধর্ম। আত্মপরিচয় কিসে পেলে নিভে যায়? মিথ্যার শিখায়। কেন কবি ঝান্ডা নিয়ে বের হবেন? দেশের মঙ্গলার্থে। দেশের মঙ্গলার্থে কবি ঝান্ডা নিয়ে বের হবে। ঐক্যের মূল শক্তি সম্প্রীতি। ঐক্যের মূল শক্তি সম্প্রীতি। দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে কি প্রয়োজন? আগুনের সমার্জনা প্রয়োজন। আমাদের নিষ্ক্রিয় করে ফেললে পরাবলম্বন। আমি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টা প্রশ্ন দাগাঙ্কিত করেছি। এই 7টা প্রশ্ন এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য ভিভিআই যে কোনো টেস্ট পেপার, কলেজ অ্যাডমিশন, সকল কিছুর জন্য ভিভিআই। ঠিক আছে। পরের স্লাইডে যাই। খুঁটিনাটি। রচয়িতা কবি নজরুল ইসলাম। প্রবন্ধ রুদ্রমঙ্গল থেকে আমি বলেছি। ভাষারীতি চরিত্রীতিতে লেখা হয়েছে। সাহিত্যের রূপ ও অভিনবক মানে সাহিত্যটা প্রবন্ধ, অর্থাৎ আমার পথ যদি কেউ জিজ্ঞেস করে আমরা বলে দেব আমার পথ একটি রুদ্রমঙ্গল থেকে নেওয়া প্রবন্ধ। নামকরণ বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থের উপরে করে করা হয়েছে। বিষয়বস্তু মানব মুক্তির লক্ষ্যে আমিরত্বের শক্তিকে জাগ্রত। শেষ লাইন, প্রথম লাইন তোমরা কবিতা থেকে দেখে নিবে।
এখানেও তো কিছু নেই। এবার পরের স্লাইডে যে পাঠ সংক্ষেপণ। আমার পথ প্রাবন্ধিক আমি সত্তার মহত্ব ও শক্তির কথা বলেছেন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল আমির উল্লেখ করেছেন, যাহার পথ সত্যের পথ, যে সত্য প্রাবন্ধিককে বলিষ্ঠভাবে প্রবন্ধের শুরুতে বলেছেন, আমার কর্ণধার আমি। নো থাইসেলফ। গ্রিক দার্শনিক সক্রেটিসের মতে নো থাইসেলফ। নো থাইসেলফ কথাটা কোথায় লেখা আছে? ঢাকা কলেজের গেটে কিন্তু লেখা আছে। উক্তিটি হলো সক্রেটিসের। ঢাকা কলেজের গেটের নো থাইসেলফ লেখাটা সক্রেটিসের। গল্পগুলো খুব ভালোভাবে পড়তে হবে। কলেজ পরীক্ষায় প্রশ্নগুলো অনেক কঠিন হয় এবং বোর্ডে এমসিকিউ অনেক কঠিন হয়। নিজেকে চেনা, নিজের সত্যের দ্বারা পরিচালিত হওয়া দাম্ভিকতা নয়। যুব খুব বেশি বিনয় দেখাতে গেলে যে নিজের সত্যকে অস্বীকার করা হয়। প্রাবন্ধিক মনে করেন মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার পৌরুষের অনেক ভালো। লাইনটা দেখে নাও অনুধাবনের জন্য। মিথ্যা বিনয়ের চেয়ে পুরুষের অহংকার অনেক ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে পৌরুষের অহংকার অনেক ভালো। এটা অনুধাবনমূলক, অর্থাৎ খ নম্বর প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। খ নম্বর, ঘ লিখে ফেলেছি। খ নম্বর প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কবি স্পষ্ট কথায় অভিনয়ে যে দুর্বলতা আছে, যে সত্যের প্রতি যার দুর্বলতা আছে, তার যে কোনো কিছু কাম্য নয়, কবি এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। স্লাইডগুলো এইভাবে এলোপাতাড়ি করে সাজানো। ভুলের মধ্য দিয়ে নিজের সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করেছি তা বুঝতে পারলে সেই সত্যকে প্রাণ খুলে স্বীকার করে নেব। কিন্তু ভুল না বুঝে ভয় না। ভুল করেছি না করেছি সেটা বুঝেও যে তার ভেতরে বা গো রাখার একটা, অর্থাৎ নিজের ভাব ধরে থাকার একটি অবস্থাকে বোঝানো হয়েছে। এখানে মনে করো আমি বললাম ভুল করে যে দেখো, আমি নিচে টম অ্যান্ড জেরির মাধ্যমে খুব সুন্দর করে বোঝাই দিয়েছি। ভুল করেছি বা করেছি বুঝেও শুধু জেদের মাধ্যমে খাতিরে বসে থাকবো না। ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। ভুলের মধ্য দিয়ে সত্যকে কীভাবে পাওয়া যায়? সেই ভুলটা স্বীকার করে নেব। ভুলটা স্বীকার করেই সত্যকে তোমরা পাবা। ভুলটা যদি স্বীকার না করো, আমরা সত্যকে সেটা পাবো না। এখন আমি যদি কোনো ভুল করি, যদি সেটা না স্বীকার করি, তাইলে সেটা আমার অর্থাৎ নিজের নিচু মাথা উঁচু করার মতো একটা অবস্থা। অর্থাৎ আমি তো মিথ্যাবাদী, সেটা আমি নিজে নিজে বুঝছি। আমার কাছে আমি সেটা নিচুই থাকছি, কিন্তু নিচু আমি অপরের কাছে উঁচু করতে চাচ্ছি। এটাই বোঝাচ্ছে যে ধরে থাকাকে বোঝাই। তাহলে আমার আগুন সেদিনই নিভে যাবে। তার মানে মনের ভেতরে আমার আগুনটা, মানে যে আমার ভেতরে যে অদম্য ইচ্ছা শক্তি, সেটা কিন্তু তখনই মরে যাবে। কারণ আমি যখন দেখব যে মিথ্যা বলার মাধ্যমে আমার নিচু মাথা উঁচু হয়ে যাচ্ছে, এই যে এই টমের মতো নিচু মাথা উঁচু হয়ে যাচ্ছে, তখন আমি ভাববো যে মিথ্যাই বলবো, মানে নিজের সত্যকে আমি আর নিজে মানবো না। এটাই বোঝানো হচ্ছে। মানুষের ধর্মই বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরালে ফাঁকি দেখানো বা তা দেখিয়ে এই গলদ দূর করতে হবে। আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? সম্প্রীতি। আমরা ক নম্বর প্রশ্নে পড়ে এসেছি। ক নম্বর প্রশ্নে পড়ে এসেছি হলো আমরা
এই যে ঐক্যের মূল শক্তি সম্প্রীতি, ঐক্যের মূল শক্তি সম্প্রীতি, ঐক্যের মূল শক্তি সম্প্রীতি আমি লিখেছি। এটা হলো কি ঐক্যের মূল শক্তি হিসেবে কাজ করে। ঐক্যের মূল শক্তি কি সম্প্রীতি। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা, আর যাই হোক ভণ্ডামি নয়। এ দক্ষ শির উঁচু করে পুরুষ মনে করে একটি ডোন্ট কেয়ার ভাব আনে। ডোন্ট কেয়ার ভাব মানে কি আমরা প্রথম স্লাইডেই পড়ে এসেছি। ডোন্ট কেয়ার মানে কি আমরা আরেকবার দেখে নেব। ডোন্ট কেয়ার মানে কি আমরা দেখে নিব। ডোন্ট কেয়ার, তাই না? একটু সময় দাও, স্লাইডটা হারাই গেল। হ্যাঁ, এখানে আছে ডোন্ট কেয়ার। অনুরাগী মানে সত্যের অনুরাগী। ডোন্ট কেয়ার মানে সত্যের অনুরাগী। আমরা এটা কপি করে নেব। ডোন্ট কেয়ার মানে কি সত্যের অনুরাগী। লিখলাম ডোন্ট কেয়ার মানে সত্যের অনুরাগী। এখানে কি বোঝানো হয়েছে? শির উঁচু পুরুষ করে ডাকা একটি ডোন্ট কেয়ার ভাব আনে। যাদের তথাকথিত এই দম্ভ আছে তারাই আলধ্য সাধন করতে পারবে। যাহার ভিত্তি পচে গেছে যতই খারাপ সে পড়েই যাবে। দেশের যারা শত্রু, দেশের যারা মিথ্যা বা ভণ্ডামি মেকি, তাদের দূর করার জন্য প্রয়োজন আগুনের সমার্জন। আগুনের সমার্জন মানে কি? ঝাড়ু, তাই না? আগুনের ঝাড়ু। আর আগুনের ঝন্ডা মানে কি? অগ্নি পতাকা। অগ্নি পতাকা, তাই তো? আশা করছি বোঝা যায়। মিথ্যা আর ভণ্ডামি প্রশ্রয় দেন। কবি দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। সে কোনোদিনই কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নেবেন না, যদি তার সত্য প্রাণে তার সাড়া নেয়, অর্থাৎ সত্যের প্রুভনেস, অর্থাৎ প্রুভড যদি তিনি দেখাতে পারেন, তাইলেই কবি সেই সত্যকে কি মানিয়া লইবে, নত নয়। এখন কেউ বেদবাক্য শোনাইলেও তো মানিয়ে নেবে না কেন? এখানে বেদবাক্য বলতে হিন্দু ধর্মের বেদকে ইন্ডিকেট করা হয়নি। হিন্দু ধর্মের বেদ নহে। তুমি একটি মনে করো এক প্রভাষক, বাংলা ডিপার্টমেন্টের এক প্রভাষক, তাহার কোনো প্রুভনেস ছাড়াই একটি আজাইরা উক্তি তোমাদের সামনে উপস্থাপন করল। যেমন বলল স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। উক্তিটি বললো মনে মনে সক্রেটিসের। আমরা কি সেটা মেনে নেবো? এটা সক্রেটিসের উক্তি? আমরা তো এটা জানি এটা সক্রেটিসের উক্তি না। ক্লাস 9-10 রসায়ন বইয়ে লেখা ছিল এটা কার উক্তি? আবুল আজাদের উক্তি। আবুল আজাদের উক্তি। এটা বেদবাক্য, এটা কিন্তু বেদবাক্য। কিন্তু সক্রেটিস বলেছেন এই কথা, এটা কিন্তু বেদবাক্য নয়। এখন বেদবাক্য কেন বললাম? কারণ এটার প্রুভনেস আছে। এটা কোনো প্রুভনেস নেই, তাই তো? আমরা প্রুভনেস মেনে সকল কিছু করার চেষ্টা করব। না বুঝে ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা পাওয়ার জন্য, যেমন আমি বললাম প্রভাষক এসে বললেন স্বপ্ন যেটাই সেটা মানুষকে ঘুমাতে দেয় না, এটা বলার মাধ্যমে উনি বললো ক্লাসের অর্ধেক ছেলে পেলে তার কথায় কি হাত তুললো। এটা তো আমাদের স্বভাবের কি পক্ষেই যায়। মনে করো 10টা ছেলের ভিতরে এতগুলো ছেলে পেলে হাত তুললো, তাহলে কি শিক্ষকের নিচু মাথা
পিককের নিচু মাথা উঁচু হয়ে গেল, পিককের নিচু মাথা উঁচু হয়ে গেল, এখানে নিচু ছিল এখানে উঁচু হয়ে সম্মান পাচ্ছে। অতএব আমি অভিশাপ ব্রতের সারথি। এখন অভিশাপ ব্রতের সারথি কেন বলা হয়েছে? কাজী নজরুল ইসলাম আজীবন কি বিদ্রোহ করে গেছেন আমরা তো সবাই জানি। কাজী নজরুল ইসলামের কাজই শুধু বিদ্রোহ করা, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু কবিতাতেও কিন্তু তাই বলেছেন, নিজেকে অভিশাপ রূপে কল্পনা করেছেন, পৃথিবীর অভিশাপ রূপে কল্পনা করেছেন, যেমনটি আমরা বিদ্রোহী কবিতাতেও দেখতে পেরেছি, তাই না? অতএব অভিশাপ ব্রতের সারথি স্পষ্ট কথা বলাটাকে কেউ অহংকার বা স্পর্ধা বলে ভুল করবেন না। স্পষ্ট কথা বলার একটি অভিনব নিশ্চয় আছে, এটা অভিনয় হবে না, একটা অভিনব বা অভিনবত্ব হবে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। এই যে সত্য কথা বা স্পষ্ট কথা বলা, স্পষ্ট কথা বলায় যদি অনেক কষ্ট অনেক সময় থাকে, এই কষ্ট যদি স্পষ্ট কথা বলার জন্য পাই, সেটাই হবে আমার জন্য অনেক বড় দুর্বলতা। এমসিকিউর জন্য এবং সিকিউ করার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি কথা আমরা দাগাই নিব। আমি এখানে যা যা রাখছি সবাই গুরুত্বপূর্ণ কথাই ভিতরে রাখার চেষ্টা করছি আমি। যেমন নিজেকে চিনলে, নিজের কর্ণধার হিসেবে জানলে নিজের শক্তির উপরে অটুট বিশ্বাস আসছে। যে আমি মনে করো একটি খারাপ স্টুডেন্ট, যদি আমি মনে করি যে পরীক্ষায় আমি না করে গিয়ে পাশ করব, সেটা আমার পক্ষে অসম্ভব হবে। একটা অবশ্যই একটা আত্মশক্তি কাজ করছে না, এই আত্মশক্তির কথাটা এটা গোটাই বোঝানো হচ্ছে। এই কথাটা শেখাচ্ছিলেন ভারতের মহাত্মা গান্ধী, কিন্তু আমরা তার সত্যকে বুঝলাম না, উল্টাটা আমরা বলতে লাগলাম যে মহাত্মা গান্ধী তো আছেই, আমরা কেন পরিশ্রম করবো। যেমন পরীক্ষার হলে ভালো স্টুডেন্টের আশায় খারাপ স্টুডেন্ট চাই, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তাহার কথা আমরা বুঝলাম না। আমি আছি এই কথাটা না বললে আমরা সবাই বললাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলবে। একেই বলে সব থেকে বড় দাসত্ব। অন্তরে এত গোলামির ভাব, তারা বাইরের যে গোলামি করতে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। এখন যদি বলা হয় আত্মাকে চিনলে কি আসে, অবশ্যই আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে। এমসিকিউ সিকিউর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি লাইন। আমরা স্বাধীন হব কোন দিন? যেদিন আমাদের ভিতরে আত্মনির্ভরশীলতা আসবে, পরাবলম্বন থেকে মুক্ত হব, সেদিনই আমাদের মধ্যে স্বাধীনতা আসবে। আমরা স্বাধীন আসবে, আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণ শক্তিতে ভক্তি করলে দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এতদিন পরাধীন থাকতো না। যেমন আমরা পাকিস্তান, ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের কথাই চিন্তা করি। এটা মনে করো ওয়েস্ট, এটা মনে করো ইস্ট। ইস্ট তো আমরা নীল, সরি তাহলে নীল দিয়ে লিখে ভালো, আমরা কেন লাল ইউজ করবো? পূর্ব বাংলা কালো দিয়েই লিখি, কারণ আমাদের দুর্বল ছিল, আমরা দুর্বল শুধু দুই কালি, আর দুই মুখও ছিলাম আমরা, একজন রাজাকার একজন মুক্তিযোদ্ধা, আমরা দুই কালি, আর ওরা সবাই ওয়েস্ট এক কালি। ঠিক আছে, এখন আমরা যদি এদের উপরে পুরোপুরি নির্ভরশীল হতাম, তখন আমাদের ভেতরে কোনো ফ্রিডম, স্বাধীনতা
আসতো না, তাহলে আমরা স্বাধীন দেশ হিসেবে মাথাচাড়া হিসেবেও দিতে পারতাম, তাই না? স্বাধীন হিসেবে মাথাচাড়া দিতে পারতাম। এখন দেশ স্বাধীন করতে হলে তো অবশ্যই, তাহলে তো আমাদের দেশে এই 47 বছর 49 বছর পরাধীন থাকতো না, যদি আমরা একে অপরের ওপর নির্ভরশীল হতাম, তাই না? কথাটি যেন তো এমন হয়েছে। আমার কর্ণধার আমি, আমার পথ দেখালে আমার সত্য, আমার যাহা আছে সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। কবি সালাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন কাহাকে? তাহার সত্যকে, তাহার সত্যকে। নিজের সত্যকে জানলে সব কিছুই সম্ভব। যে পথ সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। সত্যের বিরোধী পথ কবির বিপদ নয়, এবং বা সত্যের বাইরে যে পথ আছে তার কবির বিপদ নয়। রাজ ভয়, লোক ভয়, কোনো ভয়ই বিপদে তাকে ভয় দেখাতে পারবেন না, বা বাইরের কোনো ভয় তাকে ভয় দেখাতে পারবে না। তিনি সবসময় সত্যের পথেই চলবে। আমরা একটি এই পাঠে এরকম অনুচ্ছেদে আমরা দেখেছি যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে ভয় পায় না, যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে ভয় পায় না, তাই না? নিজেকে চিনলে মানুষদের মিছামিছি, অতএব মিথ্যাকে চেনে যে সে মিছামিছি ভয় পায় না। আপনি আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি যে কোনটি? যে সত্যকে যদি আপনার পথ প্রদর্শক, কাণ্ডারি, গুরু হিসেবে মানেন, অর্থাৎ মিথ্যা অভিনয়ের চেয়ে যেদিন ভালো হবে বিনয় দেখাতে গিয়ে আবার নিজের সত্যকে অস্বীকার করাটা কিন্তু আবার অনেক বড় পাপ কবির কাছে। হ্যাঁ, এটাকে গো দেখানো বলা হয়। আমার পথ চলিত গদ্য রীতিতে রচিত এই প্রবন্ধ রচনিক ভাষায় সমৃদ্ধ, তাই তো? এগুলো এখানে বেশি স্লাইড নাই। কবির জন্ম পরিচয়, যে কবির পাঠ পরিচিতি, লেখক পরিচিতিগুলো সাজানো আছে এখানে। ঠিক আছে, আজকের মতো 30 মিনিটে এখানে শেষ, বেসিক ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সকলকে।